নিজামের সাথে জাহানারা বেগম এবং নীলুফা খা বাড়ির অন্দরমহলে প্রবেশ করে। মালেকা বেগম জাহানারা এবং নীলুফাকে হাসিমুখে একটি ঘরে নিয়ে এসে বসায়। মালেকা বেগম নানারকম গল্প জুড়ে দেয়, যার এক পর্যায়ে তিনি বলেন, শুক্রবার বিয়া শেষ কইরা একেবারে বাড়ি যাইবেন বেআইন। নীলুফা চমকে উঠে, সেই সাথে ফরিদা বেগমও। ফরিদা বেগম শরবত নিয়ে দরজার সামনে আসতে এই কথাটি শুনে থেমে যায়। বিস্ময় তার হাত কেঁপে উঠে। নীলুফা অবাক চোখে তার মায়ের দিকে তাকায়। জাহানারা বেগম মাথা নত করে নেয়। ফরিদা বেগম ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করে। তারপর জিজ্ঞেস করে, কার বিয়ে? মাজেদ এবং নীলুফার। মালেকা বেগম হাসিমুখে কথাটি বলে। ফরিদা এবং নীলুফা জনে অবাক হয়। জাহানারা এত বড় কাণ্ড ঘটাতে নীলুফাকে বাড়ি নিয়ে এসে শুনে নীলুফা তার মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। জাহানারা নীলুফার ডান হাতে হাত রাখে, ইশারায় তাকে শান্ত থাকতে বলে। ইতিমধ্যে খবরটি সবার কানে পৌঁছায়। মাজেদ খা এবং নীলুফার বিয়ে, তাও 4 দিন পর। লালবানু কথাটি শুনে কেমন বাকহীন হয়ে গেছে। সে তৎক্ষণাৎ মাজেদ খায়ের কাছে চলে যায়। মাজেদ খা উত্তেজিত লালবানুকে দেখে ঘটনা আন্দাজ করতে পেরে বলে, চুপচাপ যা হইছে তা মাইনা নাও। মাইনা নাও মানে? আপনি তো তখন বিয়া করতে চাইছিলেন, কারণ আমি বাচ্চার মা হইতে পারছিলাম না, তাইলে? মাজেদ খা লালবানুকে থামিয়ে দেয়। তারপর হিংস্র গলায় বলে, কারণ তুই একটা নষ্ট মাইয়া। তোর গায়ে পাপ লাইগা আছে, যার লাইগা তোরে ছুঁইতে আমার ঘৃণ্য হয়। তাই আমার এই সিদ্ধান্ত। আমি কোন পাপ করি নাই। মাজেদ খা রেগে যায়। সে লালবানুর গলা চেপে ধরে। তারপর বলে, তোর মতো স্টামাইয়ার মুখ দিয়া সত্যি বাইর হইব না। তো একটা কথা কান খুইলা শুইনা রাখো, আমি নীলুফারে পছন্দ করি। তাই তারে বিয়া করব। মাজেদ খা লালবানুর গলা ছেড়ে দেয়। লালবানু গলায় হাত দিয়ে হাঁপাতে থাকে। মাজেদ খা পুনরায় বলে, তোর স্টামির কথা আমি সমাজরে বলতে পারবো না। তাই সমাজের কাছে আমার এই বিয়া এক অসহায় মাইয়ারে সাহায্য করা হিসাবে পরিচিতি পাইব। আমি সবাইরে বলছি, রফিক শিকদারের মাইয়াটার বিয়া হইতাছে না। তাই আমি তারে বিয়া কইরা সুন্দর জীবন দিতে চাই, যেইটা তুইও রাজি। মাজেদ খা এরপর বেশ কিছুক্ষণ লালবানুকে হুমকি দেয়। লালবানু সবটা নীরবে শোনে, শুধু শুনে যায়, কারণ সে জানে তার কণ্ঠ দিয়ে কোন শব্দ বের হলে মাজেদ খায়ের হাত কথা বলবে। এই গর্ভকালীন সময়ে যেটা লালবানু আর সহ্য করতে পারছে না। মাজেদ খা শেষবারের মতো বলে, তুই বেশি বাড়াবাড়ি করলে তোর স্টামির কথা আমি সমাজে ছড়াইয়া দিব। তাই চুপচাপ থাক। এটা বলে মাজেদ খা ঘর থেকে বেরিয়ে যায়। লালবানু সেখানে বসে পড়ে হাউমাউ করে কান্না করে দেয়। বাঙালি নারী, যার কাছে স্বামীর দ্বিতীয় বিবাহ অভিশাপের মতো। স্বামী যতই খারাপ হোক, কোন নারী তার দ্বিতীয় বিবাহ মেনে নিতে পারে না? কোন অবস্থায় না? লালবানুও মেনে নিতে পারছে না। জাহানারা বেগম নীলুফার গালে থাপ্পড় বসিয়ে দেয়। নীলুফা গালে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে জাহানারা বেগমের দিকে তাকায়। জাহানারা বেগম কঠিন গলায় বলে, তোরে আমি সবটা বললাম। তুই এই বিয়া না করলে আমার এবং তোর ভাইয়ের কত বিপদ। তারপরও তুই সুলতান সুলতান কইরা যাচ্ছিস। নীলুফা জাহানারা বেগমকে অবাক করে দিয়ে তার পা জড়িয়ে ধরে। কান্না করতে করতে বলে, আম্মা তুমি আমার সাথে এটা করো না। তুমি তো জানো, আমি সুলতানকে ভালোবাসি। তাকে ছাড়া বাঁচতে পারবো না। জাহানারা তার পা ছাড়িয়ে নেয়। নীলুফা বারবার তাকে অনুরোধ করে যাচ্ছে। জাহানারা বেগম শান্ত গলায় বলে, যা হচ্ছে মাইনা নে। সুলতানরে তুই এমনিও পাইতি না। মাজেদ খা তোর লাইগা ঠিক করা পাত্রগো না তাড়াইয়া দিলে, তাগো কারো লগেই তোর বিয়া হইত। ও আম্মা তুমি আমার সাথে এমন করছো কেন? আম্মা তুমি চাও না তোমার মেয়ে সুখী হোক? নীলুফা ভীষণ আবেগী হয়ে কথাটি বলে। জাহানারা বেগম মেয়ের অসহায়, কান্নারত মুখশ্রীর দিকে তাকায়। নীলুফা অসহায় গলায় পুনরায় বলে, আম্মা আমাকল এভাবে নরকে ফেলে দিও না। আমাকে সুখী হতে দাও। আমি চাই আমার মাইয়া সুখী থাক। তবে সেই সুখটা আমার পোলার লাশের বিনিময়ে নয়। এই কথাটি বলে জাহানারা বেগম ঘর ছেড়ে বের হয়ে যায়। নীলুফা অসহায় হয়ে বসে থাকে। তার চোখ দিয়ে টপটপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। নিজাম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অসহায় বোনকে দেখে। সে ধীর পায়ে নীলুফার দিকে এগিয়ে আসে। নীলুফা নিজামকে দেখে রেগে মুখ ঘুরিয়ে নেয়। নিজাম পিছন দিক দিয়ে বোনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীলুফা অবাক হয়ে যায়। নিজাম বোনকে ধরে কান্না করছে। তার চোখ দিয়ে অশ্রুবর্ষণ হচ্ছে। নিজাম এবং নীলুফা জনে নিশ্চুপ। জানার চোখে অশ্রু। কিন্তু তাদের কণ্ঠে কোন শব্দ নেই। একদিকে নিজামের অসহায়ত্ব তার কণ্ঠ দিয়ে শব্দ বের করতে দিচ্ছে না।
অন্যদিকে নীলুফা তার ভাইয়ের অসহায়ত্ব বুঝতে পেরে তাকে দোষারোপ করে কিছু বলতে পারে না। এভাবে ভাই বোনের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করে। নীরবতা ভেঙে অনেক সাহস নিয়ে নীলুফা বলে, আমি বিয়ে করতে চাই না। এই লোকটাকে তো একদমই না। নিজামের দিক দিয়ে জবাব আসে না। তার হাতের বাঁধন আলগা হয়ে যায়। নীলুফা অবাক হয়ে ঘুরে নিজামের দিকে তাকায়। নিজাম তৎক্ষণাৎ ঘর দিয়ে বের হয়ে যায়। লালবানু মনমরা হয়ে বারান্দায় বসে আছে। নিজাম এসে তার পাশে বসে। নিজামের উপস্থিতি বুঝতে পেরে লালবানু বলে, এইখানে কি? যাও বনরে বিয়া দাও। ভালো ঘর, ভালো বর। বিয়া দাও বনরে। নিজাম জবাব দেয় না। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। নিজাম লালবানুর চোখ দিয়ে গড়িয়ে পড়া সেই অশ্রুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমারে মাফ কইরা দাও। লালবানু নিজামের দিকে তাকায়। তার চোখে মুখে অসহায়ত্ব দেখা দিচ্ছে। লালবানু বলে, তোমারে মাজেদ খাকি বইলা রাজি করাইছে? এই বিয়াটা কেন দিতাছ তুমি? লালবানু এবং নিজামের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে গভীর হচ্ছে। যেখান থেকে সম্পর্কে আপনি ভাব কেটে গিয়ে তুমিতে নেমে এসেছে। যেজন্য লালবানুর তুমি সম্বোধনে নিজাম ঘাবড়ায় না। নিজামের নীরবতা দেখে লালবানু পুনরায় জিজ্ঞেস করলে নিজাম বাধ্য হয়ে বলে, যতটা ভাবে ভয় দেখাইয়া অত্যাচার কইরা বিয়ায় রাজি করানো যায় ঠিক তেমনভাবে রাজি করাইছে। লালবানু অবাক হয়। নিজাম তাকে ধীরে ধীরে সবটা খুলে বলে। মাজেদ খাঁ কিভাবে প্রাণের ভয় দেখিয়ে তাদের বাধ্য করেছে এই বিয়েতে রাজি হতে। নিজাম ম্লান হেসে বলে, কেউ যায় না শুইনা নিজের বোনরে এক অমানুষের হাতে তুইলা দেয় বলো? নিজামের এই প্রশ্ন শুনে লালবানু তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। নিজামের চোখে অশ্রু। সে কান্না করছে। নিজাম হঠাৎ লালবানুকে চমকে দিয়ে হাউমাউ করে কান্না করে দেয়। সে কান্নাজৃত কণ্ঠে বলে, আমারে মাফ কইরা দাও লালপরি। আমারে মাফ কইরা দাও। লালবানু নিজামের কান্না দেখে নিজের কষ্ট ভুলে যায়। সে নিজামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা হলো, এই পরিস্থিতিতে নিজামকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা লালবানুর নেই। আলতাফ ফরিদা বেগমের পাশে বসে তার মাথাটা নিজের কাঁধে রাখে। ফরিদা বেগম অবাক হলেও বাধা দেয় না। আলতাফ শান্ত কণ্ঠে বলে, লালবানুরে মা ইচ্ছাটা এখনো আছে? ফরিদা বেগম জবাব দেয় না। আলতাফ ম্লান হেসে তাকে বলে, এইভাবে কিছু পাওয়া যায় না। এতে শুধু পাপ বাড়ে। ভালোবাসা বুঝি অপরাধ? আমি ভালোবেসে এত বড় অপরাধ করলাম? ফরিদা বেগমের এই কথাটি শুনে আলতাফ খাঁ চুপ করে যায়। বেশ খানিকটা সময় নিয়ে বলে, তোমার জীবনের সবচাইয়া বড় ভুল হইল আমারে বিয়া করা। সেই দিন বিয়াটা না করলে হয়তো আজ এত কিছু হইতো না। তোমার গায়ে এত পাপের দাগ লাগতো না। ফরিদা বেগম আলতাফের অসহায়ত্ব বুঝতে পারেন। বিবাহিত জীবনের এত বছর পর তার মনে হচ্ছে, আলতাফ কোন ভুল করেনি। যা হয়েছে তাতে তো তার কোন দোষ নেই। সত্যি দোষ নেই। নীলু। সুলতানের চিৎকার শুনে নীলুফা ঘর থেকে বের হয়। খা বাড়ির সদর দরজা ভেতর থেকে দেওয়া। বাহিরে সুলতান দরজা ধাক্কাচ্ছে। আর বলছে, নীলু। একঘর লোকের সামনে সুলতান নীলুফাকে জড়িয়ে ধরে। নীলুফা কান্না করে দেয়। সুলতান ভাঙা গলায় বলে, নীলু এইটা কি শুনছি? তোমার বিয়া? নীলুফা জবাব দিতে পারে না। মাজেদ খাঁ এই ঘটনা দেখে নিজামের উদ্দেশ্য বলে, এইটা কি হইতাছে? নিজাম তৎক্ষণাৎ সুলতান এবং নীলুফাকে আলাদা করে। সুলতান নিজামের হাত ধরে অনুরোধ করে বলে, নিজাম তোমরা এইটা করতে পারো না। আমি নীলুরে ভালোবাসি। নীলু আমারে ভালোবাসে। তোমরা আমাগো আলাদা করতে পারো না। এই বেয়াদব ছোকরা, তুই জানিস তুই কি বলতাছিস? তুই খা বাড়িতে আইয়া মাজেদ খায়ের সম্মানে আঘাত করতাছ। এটা বলে মাজেদ খা একটি থাপ্পড় বসিয়ে দেয়। সুলতান মাজেদ খায়ের থাপ্পড়ের জবাবে নিজেও থাপ্পড় বসিয়ে দেয়। তারপর রাগান্বিত গলায় বলে, তোত্তা তোর বুইরা বয়সে ভীমরতি ধরছে। দুইটা বিয়া কইরা হয় নাই, এখন আবার বিয়া করতে চাইছ। এটা বলে সুলতান মাজেদ খাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাই হতভম্ব হয়ে যায়। সুলতান গিয়ে জাহানারা বেগমের পায়ে পড়ে। তারপর বলে, চাচি তুমি তো আমারে কইছিলা, তুমি আমাগো মাইনা নিবা। তাইলে এখন গ্রামে মাজেদ খায়ের লগে নীলুর বিয়ার কথা ছড়াচ্ছে কেন? ও চাচি বলো না। সুলতান বাড়ি যা। নীলুফার বিয়া ঠিক হইয়া গেছে, ওরে ভুইলা যা। জাহানারা বেগমের কণ্ঠে এমন কথা শুনে সুলতান আবেগী কণ্ঠে বলে, চাচি এর চাইয়া তুমি আমারে ফালাও। আমি হাসতে হাসতে তোমার হাতে রতে পারবো, কিন্তু নীলুরে ভুলতে পারবো না। আমাগো আলাদা কইরো না চাচি। তুমি আমাগো বিয়া দিবা বলছো। তুমি এখন এইটা করতে পারো না। এবার সুলতানকে সঙ্গ দেয় নীলুফা। সে জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আম্মা। তুমি আমাদের কথা দিয়েছিলে, আমাদের বিয়ে দিবে। এখন তুমি আমাদের আলাদা করতে পারো না।
ঘরের মধ্যে এমন নাটক দেখে মালেকা বেগম চিৎকার দিয়ে বলে, মাজেদ, এই সব কি হইতাছে? তুই শেষকালে একটা স্টা মাইয়া বিয়া করবি। যেই মাইয়ার নাগর আছে, সেই নাগর আবার আমাগো বাড়ি আইছে, ওই মাইয়ার লগে স্টামি করতে। সুলতান চিৎকার করে উঠে। সে কঠিন গলায় বলে, এই বুড়ি মুখ সামলে কথা বল, তুই আমার নীলুরে স্টা বলবি না। ও স্টা না। যেই মাইয়া এক ঘর লোকের সামনে নাগররে জড়াইয়া ধরতে পারে সেই মাইয়া স্টা না তো কি? সুলতানের রাগ সীমা ছাড়িয়ে যায়। সে মালেকা বেগমকে লি দিয়ে বলে, তুই এক স্টোপোলার জন্ম দিছ, যার কচি মাইয়া বিয়া করার শখ শেষ হয় না। আবার কোন মুখে অন্য মাইয়াগো স্টো কও? নিজাম এসে সুলতানের হাত ধরে। তারপর বলে, এইখান দিয়া চইলা যাও সুলতান। তুমি এই কথাটা আমারে কোন মুখে বলো? তোমার সামনে তোমার বইনরে অসম্মান করতাছে, তুমি তার প্রতিবাদ না কইরা আমারে চইলা যাইতে বলতাছ? ইতিমধ্যে মাজেদ খা বাহির থেকে জন লোক ডেকে নিয়ে আসছে। তারা এবং নিজাম মিলে সুলতানকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, সুলতান কিছুতেই যাচ্ছিল না। সে বারবার অনুরোধ করছে, তার নীলুরে অন্য কারো সাথে বিয়া না দিতে। সুলতান জাহানারা এবং নিজামের পায়ে পড়ে শেষমেশ বলে, আমি তোমাগো কাছে ভিক্ষা চাইতাছি। আমার নীলুরে আমারে দিয়া দাও। তারে ওই লোকটার লগে বিয়া দিও না। মাজেদ খায়ের আদেশে অন্য লোক জন সুলতানকে রতে শুরু করে। নীলুফা সবাইকে অনুরোধ করে, সুলতানকে ছেড়ে দিতে বলতে। কিন্তু কেউ কথা বলে না। সবাই নিশ্চুপ। নীলুফা সুলতানের গায়ে করা আঘাত সহ্য করতে না পেরে তার মাকে উদ্দেশ্য করে বলে, আম্মা তুমি আমাকে ঠকিয়েছ আম্মা। আমাদের কথা দিয়ে কথা রাখো নাই। আম্মা সেই অপরাধবোধ থেকে সুলতানকে ছেড়ে দিতে বলো। ও আম্মা বলো না। জাহানারা বেগম নীলুফার কথা শোনে না, সুলতানকে অমানবিকভাবে রা হচ্ছে। খেয়েও সুলতান বলে, নীলু আমি তোরে অনেক ভালোবাসি। আমাগো কেউ আলাদা করতে পারবো না। আমি তোরে নিয়া যাইব। আমাগো কেউ আলাদা করতে পারবো না। সুলতানকে রেখা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। নীলুফা এসব দেখে জ্ঞান হারিয়ে ফেলে। সে অনেকটা ভেঙে পড়েছে। নীলুফা নিজের ভাইয়ের নীরবতায় বেশি ভেঙে পড়েছে। সেজন্য জ্ঞান হারিয়ে ফেলে তাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হয়। মাজেদ খা তার লোকদের বলে, আমাগো সব লোকগো খবর দে। আইজ থেইকা বাড়ি পাহারা দিব সবাই। লোক দুটো মাথা নাড়িয়ে চলে যায়। এতক্ষণ সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটা দেখছিল লালবানু। নীলুফার প্রতি সুলতানের ভালোবাসা, তার আহাজারি, নীলুফার সম্মানের জন্য মালেকা বেগমকে লি দেওয়া সবটা দেখল। লালবানু বেশ মনোযোগ দিয়ে সবটা লক্ষ্য করেছে। নীলুফাকে বিছানায় শুয়ে দেওয়া হয়। মালেকা বেগম জাহানারা বেগমের উদ্দেশ্য বলেন, আপনের মাইয়ার মাথা থেইকা স্টা মির ভূত নামাইয়া দেন। এই বাড়ির বউ হইতে হইলে ওইসব স্টা মি ভুইলা যাইতে হইব। জাহানারা বেগম জবাব দেয় না। মালেকা বেগম জাহানারা এবং নীলুফাকে লি করেন। তার কথা হলো, মাইয়ারে লাই দিছে বইলাই তো সে নাগর ধরছে, নইলে নাগর ধরে কেমনে? জাহানারা বেগম নীরবে সবটা শুনে। তার জবাব দেওয়ার মতো ভাষা নেই। নিজাম বনের একপাশে বসে আছে। সে সবটা শুনে যায়। সে তার মায়ের চেয়েও অসহায়। নিজাম এসে ফরিদা বেগমকে আড়ালে নিয়ে গিয়ে বলে, আপনি যে সবটা লালপরীরে খাওয়াইতে চাইছেন না, সেইটা আপনের ওই মাজেদ খাকে খাওয়ানো উচিত। তাইলে যদি আপনের প্রতিশোধ নেওয়া সার্থক হয়। ফরিদা বেগম এটা শুনে নিজামকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, নিজের বোনকে বিক্রি করে এখন আমাকে জ্ঞান দিতে আসছো? আমি আমার বইনরে বিক্রি করি নাই। আমি যা করছি তা বাধ্য হইয়া। আর আপনি যা করতে চাইছেন সেইটা বোকামি। কি বললি? আমি বোকা? আপনের কাজকর্ম তো সেইটাই প্রমাণ করে। ফরিদা রেগে যায়। রেগে গিয়ে নিজামের গালে থাপ্পড় বসিয়ে দিতে যায়। কিন্তু নিজাম তা তে দেয় না। সে ফরিদার হাত ধরে নেয়। তারপর বলে, রাগটারে সেই জায়গা দেখান যেইখানে দেখাইলে আপনের ভালো হইব। এটা বলে নিজাম চলে যায়। ফরিদা বেগম দ্বিধাদ্বন্দ্বে ভুগে, সেখানে ভাবনায় মগ্ন হয়ে যায়। সেই সময়ে লালবানু দরজার কাছে দাঁড়ানো ছিল। সে নিজামকে বের হয়ে যেতে দেখল। সেই সাথে তার শেষ কথাটি শুনেছে। লালবানু ফরিদা বেগমকে উদ্দেশ্য করে বলে, ভাবি আপনি কার উপর রাইগা আছেন? আর কিসের জন্য রাখছেন? লালবানুর কণ্ঠ পেয়ে ফরিদা চমকে উঠে। পরক্ষণে নিজেকে সামলে লালবানুকে একটি মিথ্যে বলে দেয়। লালবানু সেটা বিশ্বাস করে নেয়। ফরিদা বেগম মনেমনে হাসে। তারপর বলে, তুমি সত্যি বোকা। কিন্তু তোমার মতো বোকাকে আমি কি সত্যি আরো বড় বোকা প্রমাণ করছি নিজেকে? লালবানু নীলুফার ঘরে এসে দেখে মেঝেতে খাবার পড়ে রয়েছে। নীলুফার চিৎকার করে বলে, আমি খাবার খাবো না।
আমার সুলতান কেমন আছে সেটা না জেনে আমি মুখে কিছু তুলব না। জাহানারা বেগম নীলুফার গালে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, আজ বাদে কাল বিয়া, তুই এহনো মুখে পরপুরুষের নাম নিচ্ছিস কেন? আমি এই বিয়ে করব না। যেই বিয়ে সুলতানকে আমার চোখে পরপুরুষ বানাবে, সে বিয়ে আমি করব না। জাহানারা বেগম পুনরায় নীলুফাকে মারে। নীলুফা তাতে ক্ষিপ্ত হয়ে বলে, আমি সুলতানকে ভালোবাসি। আমি তাকেই বিয়ে করব। আমি শুধু সুলতানকে চাই। নীলুফা নিজের মুখ দিয়ে বারবার এসব বলে যাচ্ছিল। জাহানারা তার মুখ চেপে ধরে বলে, তোর জামাই, শাশুড়ি এইসব শুনলে কি কইব? তুই একটু চুপ কর মা। কিন্তু নীলুফা চুপ করে না। লালবানু এসব দেখে তাদের সাথে কথা না বলে ঘর থেকে বের হয়ে যায়। লালবানু সদর দরজার কাছে আসতে বাহির থেকে চিৎকার চেঁচামেচি শুনে চমকে যায়। সে আস্তে করে বের হয়। বাড়িটি যারা পাহারা দিচ্ছিল তাদের মধ্যে থেকে জনের গলা পাওয়া গেল। একজন বলছে, তোর এত রেও হয় নাই, আবার আইছ? অন্যজন বলছে, এখন তোরে জন্মের শিক্ষা দিব। নীলুফা কাছে এসে দেখে, সামনে সুলতান দাঁড়ানো। সে এবার টোকে অনুরোধ করে বলে, আমারে একটু ভেতরে যাইতে দাও। নইলে ইরা যাইব। তোরে কইছে? একজন বিরক্ত হয়ে বলে। সে সুলতানকে একটি থাপ্পড় দেয়। সুলতান বলে, হয়, নীলু কিচ্ছু খায় নাই, ও না খেয়ে রা যাইব। আমারে দয়া কইরা একটু ভেতরে যাইতে দাও। আমি তারে এই খাবারটা দিয়া চইলা যাব। সুলতান তার হাতে থাকা খাবারের প্যাকেটটি দেখায়। জন সেটা কেড়ে নিয়ে ফেলে দেয়। তারপর সুলতানকে বকি করে তাড়িয়ে দেয়। পরের বার আসলে রে ফেলবে এমন হুমকি দেয়। সুলতান খাবারটা তুলতে যায়, সেই সময় লালবানু গিয়ে খাবারটি তুলে নেয়। সুলতান এবং বাকিরা লালবানুকে দেখে অবাক হয়। মাজেদের লোক লালবানুকে বলে, ভাবি আপনি এইখানে? আমার বাড়ি, আমি যেই সময়ে ইচ্ছা যেইখানে ইচ্ছা থাকমু। তাতে আপনাগো কোন সমস্যা? জীবনের প্রথম বেশ অধিকার এবং সাহস নিয়ে লালবানু কথা বলল। তার কথাগুলো বলতে ভয় করল না। অন্যদিকে মাজেদের লোকরা না সূচক মাথা নাড়াল। তারা সুলতানকে তাড়াতে আসে। লালবানু বলে, আমি তাড়াইয়া দিতাছি। জন থেমে যায়। সুলতানকে একবার দেখে নিয়ে লালবানু বলে, এই বাড়িটার চারপাশে লোক পাহারা দিতাছে, এর ভেতরে যাওয়া আপনের পক্ষে সম্ভব না। সুলতান কিছু বলতে যাবে তাকে থামিয়ে দিয়ে লালবানু বলে, আপনের হইয়া আমি খাবারটা পৌঁছাইয়া দিব। সত্যি? সুলতান খুশি হয়। লালবানু এই প্রথম সুলতানের মলিন মুখের পরিবর্তে হাসি মুখ দেখল। লালবানু কিছুটা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন নীলুফা খায় নাই? আমি জানি, ভালোবাসলে সব জানা যায়। সুলতানের জবাব শুনে লালবানু ম্লান হাসে। তারপর সুলতানকে বিদায় দিয়ে ঘরের ভেতরে আসার জন্য পা বাড়ায়। তখন সুলতান বলে, আপনি আমাগো এক করতে সাহায্য করবেন? লালবানু সুলতানের দিকে তাকায়। সুলতানের এমন কথা শুনে মাজেদের লোকরা তাকে পুনরায় আঘাত করে। লালবানু সুলতানের এই করুণ অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে ভেতরে চলে আসে। মাজেদের লোকেরা সুলতানকে রে হুমকি দিয়ে তাড়ায়। পরের বার আসলে জানে রবে। নীলুফা সুলতানের দেওয়া খাবার খাচ্ছিল। লালবানু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এটা লক্ষ্য করে নীলুফা বলে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? লালবানু জবাব দেয় না। সে শান্ত গলায় বলে, 2 দিন পর বিয়া, এখন ওই পোলার কথা ভাইবা কি লাভ হইতাছে আপনের? আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না। প্রয়োজন হলে হাসতে হাসতে রে যাব। নীলুফা কিছুটা কঠিন গলায় জবাব দেয়। লালবানু আরও কিছু প্রশ্ন করে। নীলুফা সবকিছুর জবাব দেয়। এক পর্যায়ে নীলুফা বলে, আপনি সতীনের ঘর করতে চান? লালবানু জবাব দেয় না। সে নীলুফার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন সময়ে জাহানারা ঘরে আসে। সে এতক্ষণ মালেকা বেগমের সাথে কথা বলছিল। জাহানারা এসে নীলুফাকে হাসি মুখে বলে, তোর লাইগা জামাই নতুন শাড়ি চুবড়ি আনছে। চল সেইটা দেখতে যাবি। নীলুফা রাগান্বিত চোখে জাহানারা বেগমের দিকে তাকায়। জাহানারা বেগম বলেন, লোকটা তোর জামাই হইব। এখন তার উপরে রাগ কইরা লাভ নাই। তাই যেইটা করলে তুই সুখী হবি, সেইটা কর। লালবানু উঠে চলে যায়। জাহানারা বেগম নীলুফাকে বলে, ওই মাইয়া তোর সতীন হইব, তার লগে এত কথা বলার দরকার নাই। সব সময় তার থেইকা নিজেরে উপরে রাখবি। জামাইরে নিজের কাছে বাইন্ধা রাখবি। জাহানারা বেগম নীলুফাকে বোঝায়, লালবানু তার শত্রু। মাজেদ খাঁকে আপন করে, লালবানুকে তার রাস্তা থেকে সরাতে হবে। তাছাড়া বিয়েটা যেহেতু হবে সেহেতু জাহানারা বেগম চান, নীলুফার সুখটাকে প্রাধান্য দিতে। এই বাড়িতে নীলুফার কোন কিছুর অভাব হবে না। অভাব যাতে না হয় সেজন্য তাকে মাজেদ খাঁকে হাতে রাখতে হবে। কিভাবে হাতে রাখবে সেসব পরামর্শ দেয় জাহানারা।
নীলুফা কোন কিছুর জবাব দেয় না। সে শুধু জিজ্ঞেস করে, কি এমন হলো যার জন্য ভাইয়া তুমি এতটাই বাধ্য হলে যে এখন ওই লোকটাকে মন থেকে মেনে নিচ্ছ? ওই লোকটা কতটা ঘ নো সেসব ভুলে গিয়ে তার সাথে আমি কিভাবে সুখী থাকবো সেটা চিন্তা করছো? এই বিয়াটা হইবই। যখন বিয়া হইব তখন তারে মাইনা নেওয়া আমাদের উচিত। তাই এখন আমি শুধু তোর ভালো থাকা নিয়া চিন্তা করতাছি। শাড়ি, গয়নার অভাব তোর হইব না। স্বামীর ভালোবাসার যাতে অভাব না হয় তাই জন্য তোরে ওই লালবানুরে হারাইয়া মাজেদ খাকে হাত করতে হইব। একটু থেমে জাহানারা বেগম পুনরায় বলে, আমি চাই তোর কোন অভাব না থাক। স্বামীর পুরোটা ভালোবাসা তুই পাও। সেই জন্য এইসব বলতাছি। মা হিসাবে এইটা আমার দায়িত্ব। নীলুফা উপহাস করে হাসে। তার মনের অবস্থা তার মা বুঝতে পারছে না। হয়তো বুঝেও বুঝতে চাইছে না। সেই সব ভেবে নীলুফার এখন হাসি পাচ্ছে। সে আনমনে বলে উঠে, এই লোকটাকে বিয়ে করার চেয়ে তার হাতে সবার প্রাণ দেওয়া সুখের নয় কি? জাহানারা বেগম নীলুফার এই প্রশ্নের জবাব দেয় না। সে নিশ্চুপ হয়ে যায়। মাজেদ খা বিয়ের তোড়জোড় নিয়ে ভীষণ ব্যস্ত। তার সাথে রয়েছে নিজাম। মাজেদ সবসময়ের জন্য নিজামকে পাশে রাখছে। লালবানু নিজামের সাথে কথা বলার সময় পায় না। কিন্তু তার কথা বলা প্রয়োজন। সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর লালবানু নিজামের ঘরে আসে। ঘুমন্ত নিজামকে ডেকে তুলে। এত রাতে লালবানুকে নিজের ঘরে দেখে নিজাম চমকে যায়। সে তৎক্ষণাৎ ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলে, এইটা কি করছো তুমি? এই সময় তোমারে আমারে একলগে কেউ দেখলে কি হইব জানো? জানি, তবে আমার একখান জরুরি কথা ছিল। তার লাইগা আমারে এত রাতে আসতে হইল। নিজাম অবাক হয়। এত গুরুত্বপূর্ণ কথা যে লালবানু এত রাতে তার ঘরে চলে আসলো। নিজাম নিজেকে সামলে শান্ত গলায় বলে, কি কথা? আমরা সুলতান আর নীলুফারে এক কইরা দিই? কি? নিজাম ভীষণ চমকায়। সেই সাথে তার চোখে মুখে স্পষ্ট ভয় ফুটে ওঠে। লালবানু বলে, মাইয়াটার মলিন মুখ দেইখা আমার ভীষণ কষ্ট হইতাছে। তাছাড়া আমি পূর্বে কাউরে ভালো না বাইসাও মাজেদ খায়ের ভালোবাসা পাইলাম না। আমি তারে ভালোবাইসা আপন করতে চাইয়াও ব্যর্থ হইছি। সেইখানে তোমার বইন তো অন্য কাউরে ভালোবাসে। তার লাইগা এই সংসার জীবনটা আরো কষ্টের হইব। আমি চাই না সে কষ্ট পাক। নিজাম দাঁড়ানো থেকে বিছানায় বসে পড়ে। লালবানুর চোখে পানি চলে আসে। সে কান্নারত কণ্ঠে বলে, ভালোবাসা কারে কয় সেইটা আমি জানতাম না। কিন্তু তোমার বইন আর ওই পোলাটারে দেইখা বুঝছি। ভালোবাসার লাইগা এতবার কারো কাছে হাত পাতা যায়, সেইটা তাগো না দেখলে বুঝতাম না। তাছাড়া ওই পোলাটা তোমার বইনরে সম্মান করে। তার অসম্মান নিয়া ভাবে। এমন একটা পোলারে রাইখা, তোমরা কেন মাজেদ খায়ের মতো লোকের লগে তার বিয়া দিবা? শুধু প্রাণের ভয়? নিজাম জবাব দেয় না। সে লালবানুর চোখের দিকে তাকায়। নিজামকে বারবার জোর করে লালবানু। যাতে সে নীলুফা এবং সুলতানকে এক করে দেয়। নিজাম এক পর্যায়ে বলে, আমিও চাই তারা এক হইয়া যাক। কিন্তু মাজেদ খায়ের চোখের আড়ালে এইটা আদৌ সম্ভব? নিজাম লালবানুকে কথা দেয়, তারা জন মিলে নীলুফাকে পালিয়ে যেতে সাহায্য করবে। লালবানু খুব খুশি হয়ে নিজামের ঘর থেকে বের হয়। পরের দিন লালবানু নিজামের সাথে কথা বলার অনেক চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। কারণ এক মুহূর্তের জন্যও মাজেদ খা নিজামকে চোখের আড়াল করছে না। মাজেদ খা নিজামকে সাথে নিয়ে সবকিছু করছে। লালবানু বেশ চিন্তায় পড়ে যায়। এমন যদি হয় তাহলে নিজামের সাথে মিলে নীলুফাকে সাহায্য কিভাবে করবে? লালবানুকে এত চিন্তিত দেখে ফরিদা বেগম তার ঘরে ডাকে। লালবানু ফরিদা বেগমের ঘরে আসে। ফরিদা বেগম লালবানুকে দেখে মুচকি হাসে। তারপর বলে, দরজা বন্ধ করে এখানে আসো। লালবানু তাই করে। সে দরজা বন্ধ করে বিছানার কাছে এসে বসে। ফরিদা বেগম বলে, এত চিন্তিত লাগছে কেন তোমাকে? কই না তো। ফরিদা বেগম কিছুটা মজা পায়। সে শব্দ করে হেসে দেয়। তারপর বলে, চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ, আর তুমি বলছো চিন্তা করছো না? লালবানু জবাব দেয় না। সে কিছুটা সংকোচ করে। তাকে অবাক করে দিয়ে ফরিদা বেগম বলে, নীলুফাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাও? লালবানু অবাক হয়ে ফরিদা বেগমের দিকে তাকায়। ফরিদা বেগম মুচকি হাসে। তারপর পুনরায় বলে, সতীনের ঘর চাও না? অবশ্য কে বাঁচাইবে সতীনের ঘর করতে? তার বিয়ায় আমার সমস্যা নাই। তো জোর কইরা বিয়া করাই আমার সমস্যা আছে। লালবানুর এই কথাটি শুনে শান্ত দৃষ্টিতে ফরিদা বেগম তার দিকে তাকায়। তারপর বলে, নিজাম মাজেদ খায়ের সাথে ব্যস্ত। সে তোমাকে সাহায্য করতে পারবে না। তবে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। লালবানু বিস্ময়কর দৃষ্টিতে ফরিদা বেগমের দিকে তাকায়। ফরিদা বেগম তাকে সুন্দর একটি হাসি উপহার দেয়। তারপর বলে, আমিও চাই নীলুফা চলে যাক। সেজন্য আমার কাছে একটি সুন্দর পরিকল্পনা রয়েছে।
লালবানুর চোখে মুখে হাসি ফুটে ওঠে। ফরিদা বেগম তার পরিকল্পনা বলে। লালবানু শুনে আরো বেশি খুশি হয়। তারপর বলে, তাইলে সবাই জেগে উঠতে উঠতে নীলুফা এই গ্রাম ছাইরা যাইব। ফরিদা বেগম মাথা নাড়ায়। লালবানু তাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাবি। গভীর রাত, সবাই ঘুমে মগ্ন। সেই সময়ে বাড়ির সদর দরজা খুলে নীলুফাকে নিয়ে লালবানু বের হয়। বাড়ি পাহারার জন্য যাদের রাখা হয়েছে, সবাই গভীর ঘুমে। লালবানু জানে তারা আজকে রাতে জাগবে না। তাই নিশ্চিন্তে নীলুফাকে নিয়ে চলে যায়। নির্দিষ্ট এক স্থানে সুলতান দাঁড়িয়েছিল। তাকে ফরিদা বেগম আগেই খবর দিয়ে রেখেছিল। লালবানু তার হাতে নীলুফাকে দিয়ে দেয়। সুলতান এবং নীলুফা লালবানুর দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। চলে যাবার সময় নীলুফা লালবানুকে জড়িয়ে ধরে। সুলতান বলে, আপনারে এবং ফরিদা ভাবিরে আমাগো তরফ থেইকা ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাগো দাম্পত্য সুখের হোক। নীলুফা এবং সুলতান লালবানুর থেকে বিদায় নিয়ে চলে যায়। লালবানু তৎক্ষণাৎ বাড়ির ভেতরে প্রবেশ করে। সকাল হতে বাড়িতে হুলস্থুল বেঁধে যায়। বিয়ের পাত্রী পালিয়ে গেছে। এই খবর পাওয়া মাত্র জাহানারা বেগম এবং নিজামকে ইচ্ছামতো কথা শোনাতে শুরু করে মালেকা বেগম। মাজেদ তো রাগের মাথায় নিজামকে একটি থাপ্পড় বসিয়ে দেয়। মাজেদ লালবানুর গলা চেপে ধরে। লালবানুর দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। মাজেদ কঠিন গলায় বলে, তোর এত সাহস, তুই আমার বউরে নাগর লইয়া ভাগতে সাহায্য করো। লালবানু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। একটু পর মাজেদ নিজে লালবানুকে ছেড়ে দেওয়া। তারপর দুটো থাপ্পড় বসিয়ে দেয়। পেটে পা দিয়ে আঘাত করতে গিয়ে থেমে যায়। তারপর বলে, তুই পোয়াতি না থাকলে আইজ তোর অবস্থা খারাপ কইরা দিতাম। লালবানু ভয়ে জমে যায়। সে কান্নারত গলায় বলে, আমি কিচ্ছু করি নাই। চুপ, বেয়া দোবের বাচ্চা, আবার মিছা কথা বলিস। এটা বলে মাজেদ লালবানুর গালে আরো কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। লালবানু ভেবে পায় না মাজেদ সবকিছু জানল কিভাবে। পরক্ষণে লালবানুকে অবাক করে দিয়ে মাজেদ বলে, সবার খাবারে ঘুমের ঔষধ মিলাইয়া ওই মাইয়ারে রাইতে নাগরের হাতে তুইলা দিছস। কি ভাবছিলি, এই কথাটা কেউ জানবে না? ভাগ্যিস ফরিদা ওই ঔষধ মাখানো ভাত খায় নাই। তাই আমি আইজ আমার সবচাইয়া বড় শত্রুরে চিনতে পারলাম। লালবানু ভীষণ অবাক হয়। এতটাই অবাক হয় যে সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। মাজেদ বলে, আইজ ওই নিজামের বাচ্চারে শেষ কইরা দিতাম। কিন্তু ওর বইনরে পালাইতে সাহায্য করে নাই দেইখা বাইচা গেল। লালবানু বাখিন চোখে মাজেদের দিকে তাকিয়ে আছে। মাজেদ তাকে গালি করে আবার আঘাত করে। লালবানু এক পর্যায়ে বলে, আপনেরে এইসব কথা কে বলছে? ফরিদা নিজ চোখে তোরে নীলুফারে লইয়া ঘরের বাহির হইতে দেখছে। লালবানু কেমন একটি ঘোরের মধ্যে চলে যায়। যে ফরিদা নিজ হাতে ঘুমের ঔষধ খাবারে মিশিয়ে সবাইকে খাওয়ালো, সেই ফরিদা মাজেদ এই কথাটি বলেছে। লালবানু বিশ্বাস করতে পারে না। মাজেদ লালবানুর চুলের মুঠি ধরে বলে, প্রথমে অন্য বেডার বাচ্চা পেটে ধরলি, এখন আবার আমার বিয়া ভাইঙ্গা সমাজে আমার মান সম্মান খুইয়াইলি। এই তুই কি সবসময় আমার মান সম্মান শেষ করতেই ফন্দি বাইর করো? লালবানু জবাব দেয় না। মাজেদ তাকে বেশ গালি করতে থাকে। বাবা, মা তুলে। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে জবাব দিতে পারে না। মাজেদ বলে, তারা পালাইয়া কই যাইব? ধরা ঠিকই পড়ব। আমার মান ডুবাইয়া ওরা সুখের সংসার করব, এই কথাটা তুই স্বপ্নেও ভাবিস না। এটা বলে মাজেদ লালবানুর মুখ চেপে ধরে। মুখটা ছেড়ে দিলে লালবানু বলে, এত কিছুর পরও আপনি তারে ধইরা নিয়ে আয়সা বিয়া করবেন? লালবানুর এই প্রশ্নের জবাবে মাজেদ হাসে। তারপর বলে, যেই মাইয়া ভাইগা গিয়া আমার সম্মান নষ্ট করল তারে আমি বিয়া করমু তা তুই ভাবলি কিভাবে? তাইলে তাদের খুঁজেন কেন? মাজেদ জবাব দেয় না। সে লালবানুর দিকে রহস্যময় দৃষ্টিতে তাকায়। তারপর বলে, 2 দিনের মাইয়ার লাইগা তুই তোর মনে বড্ড সাহস জোগাইছ তাই না? এবার দেখ তোর এই সাহসের কি পরিণাম হয়। এটা বলে মাজেদ চলে যায়। লালবানু সেখানে মেঝেতে পড়ে থাকে। তার মনে ভয় ঢুকে গেছে। মাজেদ নীলুফাদের সাথে কি করবে? তাদের সাহায্য করতে গিয়ে লালবানু কি ভুল করে ফেলল? নিজাম এবং লালবানু বারান্দার একপাশে বসে আছে। নিজাম জাহানারা বেগমকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। জাহানারা বেগম নিজামের জন্য ভয় পাচ্ছিল। যেতে চায়নি। তবে নিজাম তাকে বুঝিয়ে দিয়েছে। মাজেদ যখন জেনেছে তারা কিছু করেনি, তারা নীলুফাকে পালাতে সাহায্য করেনি, তখন তার সাথে কিছু করবে না। জাহানারা বেগম কিছুটা চিন্তামুক্ত হয়ে বাড়ি চলে যায়। নিজামও স্বস্তি পায়। সে নিজে না পারলেও কারো মাধ্যমে তার বোন এখান থেকে মুক্তি পেয়েছে সেটা জেনে খুব খুশি হয়েছে।
নিজাম লালবানুর উদ্দেশ্যে বলে, এত বড় পদক্ষেপ নিলা তাও ওই মহিলার লগে, যে তোমার ক্ষতি চায়? কি বলো, ভাবি আমার ক্ষতি চাইব কেন? নিজাম ম্লান হাসে। তারপর বলে, যে তোমার লগে রাত অবধি ছিল, সকালে এমন কি হইল যে সে তোমার নাম বইলা দিল? লালবানুর মনেও এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সেও ভেবে পায় না ফরিদা বেগম এমনটা কেন করল। নিজাম পুনরায় বলে, কারণ সে তোমার বন্ধু নয়। শত্রুরা এমনই ক্ষতি করে। লালবানু অবাক হয়ে নিজামের দিকে তাকায়। নিজাম লালবানুর ডান হাতটি ধরে। তারপর শান্ত গলায় বলে, তুমি মেলা বোকা লালপরি। শত্রু মিত্রু চেনো না, অভিনয় বোঝো না। ভাবি আমার শত্রু হইব কেন? লালবানুর এই প্রশ্নের জবাব দেয় না নিজাম। সে শুধু বলে, সে এক ঢিলে দুই পাখি রতে চাইছে। তো এত সহজে মাজেদ খা তোমার মতো সুন্দরী পাখি হাতছাড়া করব না। নিজামের এমন হেয়ালি করে কথা বলা লালবানু বুঝতে পারে না। সে নিজামকে একের পর এক প্রশ্ন করে। নিজাম শান্ত গলায় বলে, মাজেদ খায়ের লগে ফরিদা বেগমের সম্পর্ক আছে। লালবানু এই কথাটি শুনে চমকে যায়। নিজাম পুনরায় বলে, অবাক হইতাছ? এত দিন বিয়ার পরও তুমি এই সত্য জানো না? লালবানু জবাব দিতে পারে না। সে এত চমক নিতে পারছে না। নিজাম এবার বলে, এর প্রথম কারণ তুমি বোকা। দ্বিতীয় কারণ তোমারে বিয়া করার পর থেইকা ফরিদা বেগমকে মাজেদ খা সময় দেয় না। তাই এই সব তোমার আড়ালে রয়ে গেছে। লালবানু নিজামের এই কথা বিশ্বাস করতে পারে না। সে বলে, হয়তো ভাবিরে উনি ভয় দেখাইছে, তাই আমার উপরে সব দোষ দিয়া দিছে। তোমার ধারণা ভুল। এমন হইব কেন? ভাবি আর ভাইয়ের সম্পর্ক তো মেলা ভালো। জানি, আমিও বুঝি না, আলতাফ খা এত সব জাইনাও কেন কিছু বলছে না। নিজামকে থামিয়ে দেয় লালবানু। সে তার কথা বিশ্বাস করে না। নিজাম লালবানুকে ঘাটায় না। সে তাকে বিশ্বাস করতে লালবানুকে জোর করে না। প্রসঙ্গ বদলানোর জন্য নিজাম বলে, জামাইরে এত ভালোবাসো যে তার সতীনরে তাড়াইয়া দিলা? না, তাইলে? নিজামের এই প্রশ্নের জবাবে লালবানু মলিন কণ্ঠে বলে, তার দ্বিতীয় বিয়ায় আমার আপত্তি নাই। কারণ তারে আমি একটা সময় ভালোবাসলেও সে আমারে বাসে নাই। সে ভালোবাসলে এত মার ধর, এইভাবে অন্য মাইয়ারে চাইতে পারত না। তাই তার প্রতি ঘৃণা ধইরা গেছে। সব চাইয়া বেশি ঘৃণা নিজের উপরে হইতাছে। কেন এমন একটা জীবন আমার হইল? নিজাম লালবানুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। লালবানু পুনরায় বলে, সে আর একটা না হাজারটা বিয়া করুক। তাতে আমার আপত্তি নাই। কিন্তু সেই বিয়াটা নীলুফা নয় কোন এক লালবানুর লগে হোক তার। কারণ লালবানুদের জীবনটা এমনই। তাগো ভাগ্যে মাজেদ খায়ের মতো লোকরাই জোটে। তারা পোড়া কপাল নিয়ে জন্মায়, তাগো কেউ ভালোবাসে না। তাই আমি চাই, তার দ্বিতীয় বউটা তেমন এক পোড়া কপালই হোক, সেইটা নীলুফা নয়। যেই নীলুফারে ভালোবাসার লাইগা সুলতানের মতো মানুষ আছে। তাগো মতো ভাগ্যবতী কেন মাজেদ খায়ের ঘরণী হইব? আমি এইটা চাই নাই। নিজাম খুব মনোযোগ দিয়ে লালবানুর কথা শুনে। লালবানু আবারও বলে, আমি প্রথমবার ভালোবাসা বুঝলাম। নিজ চোখের সামনে ভালোবাসা দেখলাম। তোমার বইন আর ওই পোলার ভালোবাসা। তাগো দেইখা অনুভব হইল, তাগো একটা সুখের সংসার হইতে পারে। যেই সংসারটা সবাই চায়। তাগো সেই সুখটারে কেন নষ্ট করব। তাই তাগো এক কইরা দিছি। এক করতে যাইয়া যে তুমি বিপদে পইরা গেলা। মাজেদ খা এত অল্পে তোমারে ছাড়ব বইলা তোমার মনে হয়? নিজামের এই কথার জবাবে লালবানু মুচকি হাসে। তারপর বলে, লালবানুগো জীবন এইটাই। স্বামীর চাহিদা মেটাও, তার অত্যাচার মুখ বুইঝা মাইনা নাও। মানাইয়া নাও। এইটাই লালবানুগো সংসার। যেইখান থেইকা লালবানুরা সহজে বাইর হইতে পারে না। দিনশেষে তাগো কাছে স্বামী সব। তারাই জীবন, তারাই ভালোবাসা। লালবানুগো জীবন এইটাই। নিজাম কথা বাড়ায় না। সে চুপ করে বসে থাকে। লালবানু মনেমনে দীর্ঘশ্বাস ফেলে। আলতাফ খা ফরিদা বেগমের গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। ফরিদা বেগম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আলতাফ বলে, কি লাভ হইল তোমার? লালবানুরে তাড়াইতে পারছো? পারো নাই। উল্টা তার চোখের পানির কারণ হইছ। তোমার মনে হয়, এইসব করলে মাজেদ খা লালবানুরে ছাইরা দিবে? আরে না, সে লালবানুরে নিজের কাছে রাখব। আর অত্যাচার করব। আর যদি ধরেও নি, সে লালবানুরে ছাইরা দিবে। তাইলে কি সে তোমার হইব? আরে এই দুনিয়া যা অবৈধভাবে পাওয়া যায় তারে কেউ বৈধতার মর্যাদা দেয় না। আলতাফের শেষের কথাটা ফরিদা বেগমের হৃদয়ে গিয়ে আঘাত করে। ফরিদা বেগম সেখানে বসে পড়ে। নিজের ভুল বুঝতে পেরে হাউমাউ করে কান্না করে দেয়। আলতাফ খা এগিয়ে এসে ফরিদা বেগমকে জড়িয়ে ধরে। তাকে শান্ত করার চেষ্টা করে। তারপর বলে, আমার সাধ্য থাকলে আমি তোমার যন্ত্রণা দূর কইরা দিতাম। তোর সাধ্য হবে কিভাবে? তোদের কাছে তো মান সম্মানই আসল। ফরিদা বেগম কিছুটা রেগে বলে।
আলতাফ খা ম্লান হাসে। তারপর বলে, তোমার কষ্ট দেইখা আমার বড্ড মায়া হইতাছে। তো একটা কথা ভাইবা দেইখো, আমি কিন্তু তত বড় অপরাধী না। অপরাধী হইতে চাই নাই। ফরিদা বেগম নিশ্চুপ হয়ে যায়। সে আলতাফ খাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আন্ডারস্কোর খা বাড়ি থেকে দৌড়ে নিজাম বের হয়ে যায়। লালবানুর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে খবরটি শুনে সেখানে বসে পড়ে। সুলতান এবং নীলুফা পাশের গ্রামে সুলতানের এক বন্ধুর বাড়ি আশ্রয় নিয়েছিল। আজ তারা শহরের উদ্দেশ্যে বের হতে, তার মাঝে কতগুলো লোক এসে সুলতানকে বেঁধে ফেলে নীলুফার উপর অত্যাচার করে। তাও সুলতানের চোখের সামনে তারা নীলুফার সাথে কাজ করে। যেহেতু সুলতানের বন্ধুর বাবা মা বেড়াতে গিয়েছে, তাই বন্ধুটি তাদের একলা রেখে শহরে যাওয়ার গাড়ি ঠিক করতে গিয়েছিল। সেই সময়ে এসব ঘটে যায়। এই কথাটি সবখানে ছড়িয়ে যায়। যেটি শুনে নিজাম তৎক্ষণাৎ ছুটে চলে যায়। আর লালবানু স্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়ে। সুলতান এবং নীলুফা সেদিন রাতে পালিয়ে বন্ধুর বাড়ি উঠে। সকালে নীলুফার পালিয়ে যাওয়ার খবর শুনে মাজেদ খা তার লোকদের খুঁজতে পাঠায়। একটা সময় তারা জানতে পারে সুলতান এবং নীলুফা কোথায় উঠেছে। সেটা এসে মাজেদ খাকে জানায়। সেদিন রাতে সুলতান এবং নীলুফা ঘরে বসেছিল। আগামীকাল সকালে তারা শহরে চলে যাবে, তেমন ভাবনা ছিল। এর মাঝে সেখানে ডাকাতের হামলা পড়ে। তারা 5 জন ছিল। সুলতানের একার পক্ষে তাদের সাথে পেরে ওঠা সম্ভব হয়নি। তারা ঘরে তন্নতন্ন করে মালপত্র খুঁজে, তেমন কিছু না পেয়ে নীলুফাকে হাতের কাছে পেয়ে তাকে ভোগ করে। সবটা সুলতানের চোখের সামনে ঘটে। মাজেদ খা লালবানুর বাহু চেপে ধরে বলে, আমি তাগো খবর পাইয়া লগে লগে ডাকাতদের খবর দিয়া দিছি। এটা শুনে লালবানু অবাক হয় না। মাজেদ খা যে তার জীবনের দেখা শ্রেষ্ঠ খারাপ মানুষ, সেটা সে এতদিনে বুঝে গেছে। মাজেদ খা পুনরায় বলে, এই কথা কাউরে বলিস না। যদিও লাভ নাই, কারণ ডাকাতরা আগে অন্য বাড়ি ডাকাতি কইরা তারপর ওগো কাছে গেছে। তাই এই ডাকাতরা যে উদ্দেশ্যপূর্ণভাবে হানা দিছে, এইটা কেউ বুঝতেই পারবো না। তার চেয়ে বড় কথা, আমার কথা কেউ জানব না। লালবানু শুধু কৌতূহলী দৃষ্টিতে মাজেদ খায়ের মুখশ্রী দেখে যায়। তার মুখ দিয়ে কোন শব্দ বের হয় না। মাজেদ খা লালবানুকে উদ্দেশ্য করে বলে, সারা গ্রামে রইটা গেছিল, মাজেদ খায়ের হবু বউ পলাইছে। এখন সবাই বলবো, মাইয়াটা নষ্ট হইছে। মাজেদ খা বাইচা গেছে। এতক্ষণ অবধি যারা আমার সম্মান লইয়া টানছিল তারা এখন আমার ভাগ্যটা এতটা ভালো দেইখা আমারে অভিনন্দন জানাইব। আমার সম্মানটাও রইল লগে, আমার সম্মানে যে আঘাত করছে তার জীবনটাও নষ্ট হইল। এইবার আমি শান্তি পাইতাছি, মেলা শান্তি। লালবানুর মাজেদ খাকে ভীষণ ভয় লাগছে। এত খারাপ একটি মানুষের সাথে সে থাকছে, এটা ভাবতেও তার এখন বুক কেঁপে উঠছে। মাজেদ খা বলে, এই কথাগুলা কাউরে বলিস না, তাইলে তোর পরিণতি ওই মাইয়ার মতোই হইব। এটা বলে মাজেদ খা লালবানুর হাত ধরে তাকে নিয়ে বের হয়। লালবানু মনের মধ্যে বেশ কিছুটা সাহস নিয়ে জিজ্ঞেস করে, আমারে কই নিয়া যাইতাছেন? তুই নিজের চোখেও একটু দেখ, যারে আমার হাত দিয়া বাঁচাইতে পালিয়ে যেতে সাহায্য করছিলি, তার পরিণতিটা ঠিক কি হইছে। এটা বলে মাজেদ খা শয়তানি এক হাসি দেয়। লালবানুর মাজেদ খাকে এই মুহূর্তে শয়তানের চেয়ে কোন অংশে কম লাগছে না। বাস্তবে তার পক্ষে কখনো শয়তান দেখা সম্ভব নয়। তবে মানুষের মাঝেও যে শয়তান বাস করে সেটা সে মাজেদ খাকে দেখে ঠিক উপলব্ধি করতে পারছে। অনেক ভয়াবহভাবে উপলব্ধি করতে পারছে। লালবানু মন থেকে বেশ ভেঙে পড়ে। সে মনেমনে বলে, আমার লাইগা মাইয়াটার লগে এইসব হইল। আমার লাইগা মাইয়াটা কলঙ্কিনী হইল। এখন তো তারে আর কেউ বিয়া করব না। সারা জীবন মানুষের লাঞ্ছনা সহ্য করতে হইব। সহ্য করতে না পাইরা হয়তো রা যাইব। লালবানুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। মাজেদ তাকে নিয়ে নীলুফাদের বাড়ির উদ্দেশ্য বের হয়। নীলুফার চিকিৎসা করা হয়। তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে অনেকক্ষণ হলো। সুলতান পাশে বসে আছে। জাহানারা এবং নিজাম বাকহীন হয়ে গেছে। তারা চুপচাপ নীরবে শুধু নীলুফাকে দেখে যাচ্ছে। ধীরে ধীরে নীলুফা চোখ মেলে তাকায়। ইতিমধ্যে সেখানে গ্রামের লোকজন বাড়ির সামনে জড়ো হয়। কেউ কেউ বলছে, ভাগ্যবতী মাইয়াটা ইচ্ছা কইরা কপালটারে পড়ল। কই মাতব্বরের বউ হইয়া রাজত্ব করত, এখন এইখানে কলঙ্কিনী হইয়া পইরা রইছে। কি গো হরদার গিন্নি, মাইয়ারে এখন কি করবা? এই স্টা মাইয়ারে এখন কে বিয়া করব? আরে থামো থামো, স্টাগো আবার মান আছে। তাগো বিয়া হইলেও কি না হইলেও কি? গেছিল তো স্টা মি করতে, এখন বেশি কইরা হইছে। তাও দেখবা এগো শিক্ষা হইব না, ধেই ধেই কইরা ঠিকই সবার সামনে ঘুইরা বেড়াইব। এসব শুনে নীলুফা কান্নায় ভেঙে পড়ে। জাহানারা বেগমও কান্না করে দেয়।
সুলতান উঠে দাঁড়ায়, কঠিন গলায় বলে, তাইলে কি মুখ লুকাইয়া পালাইব? সবাই চুপ। সুলতান পুনরায় বলে, তার কি ভুল? তার অপরাধটা কি, যে সে মুখ লুকাইয়া থাকব? তার লগে অপরাধ হইছে, সে মুখ লুকাইয়া থাকব কেন? মুখ লুকাইয়া তারা থাকব যারা তার লগে অপরাধ করছে। সুলতান কথাটি বলে থেমে যেতে তার বাবা তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। সুলতান নিজের বাবাকে এখানে দেখে অবাক হয়। সুলতানের বাবা বলে, অনেক রঙ্গ দেখাইছ। প্রথমে আমার সম্মান ডুবাইয়া মাইয়া লইয়া ভাগছ, এখন আবার স্টা মাইয়ার হইয়া কথা বলতাছ। আব্বা! সুলতান চিৎকার করে উঠে। কয়েকজন বলে উঠে, এই স্টা মাইয়ার লাইগা এত কথা বলতাছ কেন? সুলতানের বাবা বলে, অনেক হইছে, এখন বাড়ি চলো। এই স্টা মাইয়ার লগে তোমার কোন সম্পর্ক নাই, হইতে পারে না। চুপ করেন সবাই। স্টা কারে কন? সে স্টা, অথচ তারে স্টা বানাইল কে? তাদের কি হইব? আপনেরা তাদের কথা না শুনাইয়া এখানে আসছেন তারে কথা শুনাইতে, যার লগে অপরাধ হইছে, এমনিতেই এত বড় দুর্ঘটনার পর থেইকা সে ভেঙে পড়ছে, কোথায় তারে আপনেরা সান্ত্বনা দিবেন তা না করে তার লগে এমন ব্যবহার করতাছেন যাতে সে নিজেরে দোষী ভাইবা ভেতর থেইকা শেষ হইয়া যায়। সুলতানের এমন কথায় অনেকে প্রতিবাদ করে বলে, তারা ভুল কি বলেছে? যা সত্যি তাই। সুলতানের সাথে সবার অনেক তর্ক বিতর্ক যায়। এক পর্যায়ে একজন বলে, এই কলঙ্কিত মাইয়া আমাগো গ্রামটারে অপবিত্র করছে। এহনের না হইব বিয়া, আর না হইব সংসার। গ্রামে থাইকা গ্রামের পরিবেশ নষ্ট করব। আপনাগো পরিবারেও তো মাইয়া আছে, তাগো লগে এইটা হইলে আপনেরা এই কথা বলতে পারতেন? ছি, লজ্জা করে না? এক মাইয়া হইয়া আর এক মাইয়ারে কথা শুনাইতেছেন। আর আপনেরা, যারা পুরুষ মানুষ, সারা জীবন মাইয়াগো ছোট কইরা কথা বলা ছাড়া কিছু পারছেন জীবনে? মাইয়াগো সম্মান আপনেরা কি বুঝবেন? একটু থেমে সুলতান পুনরায় বলে, আর রইল বিয়া। বিয়া আমি করব। নিজাম যাও কাজী ডাইকা লইয়াও। সুলতানের বাবা চিৎকার করে উঠে। সুলতান নিজামকে পুনরায় কাজী ডাকতে বলে। সুলতানের বাবা বলে, তুই এই স্টা মাইয়ারে বিয়া করবি না, তোর লগে এই মাইয়া যায়। সেইটা পরের কথা, আগের কথা হইল, ও আমার ভালোবাসা। যে হাত আমি ধরছি তা আমি জীবনের কোন অবস্থাতেই ছাড়ব না। সুলতানের বাবা নানাভাবে তাকে বোঝাতে থাকে, কিন্তু সুলতান কথা শোনে না। তার কথা সে নীলুফাকে বিয়ে করার জন্য পালিয়েছিল। বিয়ে তারা করবে। সুলতানের বাবা রেগে বলে, তুই এই স্টা মাইয়া বিয়া করলে আমি তোরে ত্যাগ করব। আমার বাড়ির দরজা তোর লাইগা সারা জীবনের জন্য বন্ধ হইয়া যাইবে। যাক, এই দুনিয়া আমারে পর কইরা দিক তাও আমি তার হাত ছাড়ব না। তারে লইয়া যখন ওই বাড়িতে উঠছিলাম তখন ছাড়ার জন্য উঠি নাই। তাছাড়া তার আজকের পরিণতি আমার লাইগা। আমি যদি তারে ওইখানে লইয়া না যাইতাম তাইলে হয়তো এইসব হইতো না। সুলতানের বাবা রেগে চলে যায়। সে বলে যায় সুলতান যেন জীবনে কখনো তার বাড়িতে পা না রাখে। নীলুফা সুলতানকে তার বাবার সাথে যেতে বলে। এটা শুনে সুলতান নীলুফাকে ধমক দেয়। নীলুফা চুপ করে যায়। তারপর নিজাম কাজী ডেকে নিয়ে আসে। সুলতান এবং নীলুফার বিয়ে হয়ে যায়। নীলুফা কবুল বলার সাথে সাথে সুলতান তার হাত ধরে বলে, এইটা আমার বউ। এখন কেউ পারলে এরে অসম্মান কইরা দেখান। কথা দিচ্ছি, আমার বউয়ের দিকে আসা প্রত্যেকটা অসম্মানের জবাব আমি গুনে গুনে দিব। এত কিছুর পরও এক মহিলা বলে উঠে, এক অর্শি তারে বিয়া করলা। এমন হতভাগা পুরুষও আছে দুনিয়ায়? সুলতান মহিলাটিকে ভালোভাবে দেখে তারপর বলে, শাবানা ভাবি যে, রোজ রাইতে জামাইয়ের পি টানি খাইয়া আপনের মাথা খারাপ হইয়া গেছে, তাই জামাইয়ের মতো কইরা সব পুরুষকে এক ভাবছেন। আপনের দোষ নাই। আপনের জামাই এত ভাগ্যবান যে আপনেরে রোজ রাইতে আদরের লগে কিল গু তা ফ্রি দেয়। আপনের জামাইয়ের মতো ভাগ্যবান আমি নই, তাই হতভাগা হয়েই থাকি। মহিলাটি লজ্জায় সেখান থেকে চলে যায়। দুই একজন পুরুষ যারা কথা বলছিল, সুলতান তাদের সবার চরিত্রের সুন্দর বর্ণনা দেয়, যেগুলো শুনে তারা নিজেরাই লজ্জায় চলে যায়। নীলুফা মুগ্ধ হয়ে সুলতানের দিকে তাকিয়ে থাকে। সুলতানের দিকে আরও একজোড়া চোখ মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সেটা হলো লালবানুর। মাজেদ খা লালবানুকে নিয়ে এখানে এসেছে অনেকক্ষণ হলো। লালবানু হঠাৎ মাজেদ খাকে বলে, আমারে এইখানে নিয়ে আসার জন্য আপনারে মেলা ধন্যবাদ। মাজেদ খা অবাক হয়ে লালবানুর দিকে তাকায়। লালবানু মুচকি হাসে। তারপর বলে, পুরুষ মানুষ যে একটা মাইয়ার, বিশেষ কইরা তার ভালোবাসার সম্মান রক্ষা করার লাইগা সারা দুনিয়ার লগে লড়াই করতে পারে সেইটা দেখানোর সুযোগ কইরা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রথমবার অনুভব করলাম, সব পুরুষ খারাপ না। এতদিন ধইরা আমি জানতাম, কলঙ্কিত মাইয়াগো এই সমাজে কেউ নাই। যেইখানে মাইয়া হইয়া মাইয়ারে মানুষ অপমান করে।
সেইখানে পুরুষরা তো কলঙ্কিত মায়াগো রাস্তার লা মনে করে। সেই পুরুষের ভিড়ে এমন এক খাঁটি পুরুষকে চোখের সামনে দেখতে পাইরা আমার পোড়ানটা জুড়াইয়া গেল। মাজেদ খা রেগে যায়। সে খা বাড়ির উদ্দেশ্য এগিয়ে যায়। লালবানু তার পিছনে পিছনে যায়। তবে যাবার সময় মনেমনে বলে, জানি না তোমাগো সুন্দর দাম্পত্য দুই চোখে দেখার ভাগ্য আমার হইব কিনা। তো আমি মন থেইকা চাই, তোমরা আমার ভাবনার চাইয়াও সুন্দর সংসার গড়ে তুলো। এটা বলে লালবানু মাজেদের পিছনে পিছনে খা বাড়ি ফিরে যায়। লালবানু ঘরে বসেছিল। মুখে তার প্রশান্তির হাসি। মাজেদ খা সেটা লক্ষ্য করে বলে, এত খুশি হইয়া লাভ নাই। ওই পোলা আবেগে পইরা ভাব লইতে আছে। 2 দিন যাক, পীড়িতের ভূত মাথা দিয়া নামলে ওই পোলা নিজেই স্টা বইলা মাইয়াটারে তাড়াইব। আপনের মতো সবাই না, সেইটা আজ আমি খুব ভালোভাবে বুইঝা গেছি। এটা শুনে মাজেদ খা লালবানুর গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। লালবানু প্রথমবারের মতো বলে উঠে, কাপুরুষরা এইটাই পারে। মাজেদ খা রেগে লালবানুর চুলের মুঠি ধরে ফেলল। লালবানু ব্যথায় কুকিয়ে উঠে। মাজেদ খা বলে, ওই স্টাপোলা মাইয়ারে একদিন দেইখা তোর মধ্যে সাহস বাইরা গেছে? তাগো পালাইতে সাহায্য করো, এখন আবার মুখে মুখে কথা বলো। তোর কলিজাটা কত বড় হইছে, আয় দেখি আমি। এটা বলে মাজেদ খা লালবানুকে কয়েকটা লাগিয়ে দেয়। লালবানু একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করে, তা হলো বাচ্চা পেটে আসার পর থেকে মাজেদ খা কখনো পেটে আঘাত করে না। সে সবসময় সতর্ক থাকে। লালবানু মনেমনে ভাবে, যেই বাচ্চারে নিজের ভাবে না তার লাইগা এত সতর্ক। এইটা কি তার বাপ সত্তা? লালবানুর মনের জবাব দিতে পারে না। যে প্রশ্নের জবাব জানে না সেটা কিভাবে দিবে? মাজেদ খা লালবানুকে কয়েকটা লাগিয়ে দিয়ে বলে, এই কথাটা লিখা রাখো, ওই পোলা কয়েকদিন পর ওই মাইয়ারে ঘাড় ধইরা বের করে দিব। লালবানু কথাটি শুনে বেশ আহত হয়। তার মধ্যে থাকা যে অপরাধবোধ দূর হয়ে গিয়েছিল, সেটা আবারও জেগে উঠে। সত্যি যদি এমন হয়, তাহলে লালবানু নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। কারণ তার একটি ভুল সিদ্ধান্ত নীলুফার জীবনে এমন পরিণতি ডেকে এনেছে, যেই বিষয়টা তাকে বড্ড পোড়াবে। তাই লালবানু মনেপ্রাণে চায়, আজ সে যে সুলতানকে দেখেছে সেই যেন সত্যি হয়। সব সময় তার দৃষ্টি এই সুলতানকেই দেখতে চায়। মাজেদ খা চলে যেতে লালবানুর কাছে ফরিদা বেগম আসে। ফরিদা বেগমকে দেখে লালবানু কিছুটা বিরক্ত হয়। ফরিদা বেগম সেটা বুঝতে পেরে হাতজোড় করে লালবানুর সামনে দাঁড়ায়। তারপর বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি মস্তবর একটি ভুল করে ফেলেছি। আমি আসলে বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। ফরিদা বেগম ভীষণ ব্যাকুল হয়ে লালবানুর কাছে ক্ষমা চায়। লালবানু মুখ ভার করে রাখতে পারে না। সে ক্ষমা করে দেয়। কারণ তার মতে, ফরিদা বেগম বাধ্য হয়ে সব বলেছে। মাজেদ খা হয়তো তাকে বাধ্য করেছে। ফরিদা বেগম লালবানুর থেকে ক্ষমা পেয়ে তাকে জড়িয়ে ধরে। সে নীরবে কান্না করে যাচ্ছে। আর নিজেই নিজেকে বলছে, আমি আর কোন ভুল করব না। যেই জিনিসটা প্রথমবারে পাওয়া যায় না, সেটা দ্বিতীয়বার আপন হয় না। ফরিদা নিজে নিজেকে বোঝায়, এসব তার আগে ভাবা উচিত ছিল। সে ভাবেনি বলে এতবড় কাণ্ড ঘটে গেল। সবটা তার ভুল। ফরিদা বেগম সত্যি মন থেকে লালবানুর কাছে ক্ষমা চায়। নীলুফা ঘরের এক কোণে বসে নীরবে কান্না করছিল। সুলতান এসে তার পাশে বসে। নীলুফা সুলতানের দিকে তাকিয়ে ম্লান হাসে। তারপর বলে, আমাকে বিয়ে করে তুমি বড় ভুল করেছ। আমি কোন ভুল করি নাই। যা করছি ঠিক করছি। সুলতান স্বাভাবিকভাবে জবাব দেয়। নীলুফা শান্ত গলায় বলে, আজ নয়তো কাল একটা সময় তোমার মনে হবে তুমি ভুল করেছ। সুলতান জবাব দেয় না। নীলুফা পুনরায় বলে, আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়েছ তুমি। আমি এখন কলঙ্কিত, পাপী, আমার সাথে তোমার যায় না। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল এটা। আমি কোন ভুল করি নাই। আমি তোমারে ভালোবাসি। তাছাড়া তুমি নিজ ইচ্ছায় তাগো কাছে যাও নাই। তারা তোমার লগে খারাপ করছে। আমি নিজ চোখে তোমার সেই খারাপ সময়টারে দেখছি, তোমার যন্ত্রণার শব্দ শুনছি। কিন্তু কিছু করতে পারি নাই। এইখানে আমি ব্যর্থ। আসল পাপী আমি, যে তোমারে বাঁচাইতে পারি নাই। নীলুফা সুলতানের দিকে আবেগী চোখে তাকায়। তারপর বলে, এটা তোমার ভালো মানুষই। না, আমি এত ভালো পোলা না। বিশ্বাস করো, আইজ যদি আমারে কেউ বলতো ওই মাইয়াটার লগে খারাপ হইছে, তারে বিয়া কর, তাইলে আমি কখনোই করতাম না। কারণ আমি পুরুষ মানুষ। এই সমাজের একজন পুরুষ। যার কাছে ওই মাইয়ার অপরাধ না থাকলেও ওই মাইয়া তার বউ হওয়ার যোগ্য নয়। তাই তুমি আমারে ভালো মানুষ বলতে পারো না। আমি ভালো মানুষই দেখাইয়া তোমারে বিয়া করি নাই। নীলুফা বেশ অবাক হয়। সুলতান তার চোখে চোখ রাখে। নীলুফা উদ্বিগ্ন হয়ে বলে, তাহলে? আমি তোমারে বিয়া করছি, কারণ এইটা আমার দায়িত্ব ছিল।
ওই বাড়িতে তুমি আমার হাত ধইরা গেছিলা। আমি তোমারে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখাইয়া ওখানে নিয়া গেছিলাম। যেই মুহূর্তে তোমার হাত ধরছি সেই মুহূর্ত থেইকা তুমি আমার দায়িত্ব হইয়া গেছো। আইজ যদি আমি তোমারে ফিরাইয়া দিতাম তাইলে আমি পাপী হইয়া যাইতাম, ওই লোকগুলার চাইয়াও বড় অপরাধী আমি হইতাম। কারণ আমি একজনের বিশ্বাস ভাঙছি। প্রথমে তো আমি তারে কলঙ্কিনী হওয়ার হাত থেইকা বাঁচাইতে পারি নাই। তারপর তার থেইকা নিজেরে সরাইয়া নিয়া অপরাধ করছি। এত অপরাধের বোঝা আমি নিতে পারতাম না। তাই যেইটা আমার দায়িত্ব আমি সেইটাই করছি। নীলুফা খুব মনোযোগ দিয়ে সুলতানের কথা শুনল। তারপর বলে উঠে, তোমার বাবা মায়ের প্রতি তোমার কোন দায়িত্ব নেই? আছে। আইজ তারা আমারে ত্যাগ করল, কাল ঠিকই মাইনা নিবে। এইটা আমার বিশ্বাস। আসলে তারাও এই সমাজে বাস করে, যেইখানে মাইয়াগো লগে অপরাধ হইলেও দোষী মাইয়ারেই হয়। তাই আইজ মাইনা নিতে পারে নাই। কিন্তু কাল ঠিকই মানব। যতই হোক তো বইলা কথা। কয়দিন দূরে সরাইয়া রাখব? দরজার ওপাশে দাঁড়ানো জাহানারা এবং নিজাম হতভম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। জাহানারা মনেমনে বলে, আমার মাইয়া এই পোলারে ভালোবাইসা কোন ভুল করে নাই। এইটা বোধহয় তার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। জাহানারার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিজাম তাকে সামলে নেয়। তারা চিহ্ন সুলতান এবং নীলুফা শহরের উদ্দেশ্য পা বাড়ায়। গ্রাম থেকে বের বার পূর্বে সুলতান নীলুফাকে নিয়ে তার বাড়ি যায়। সুলতানের বাড়ির সবাই নীলুফার সাথে ভীষণ বাজে ব্যবহার করে। সুলতান তাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে, যা হয়েছে তাতে নীলুফার কোন দোষ নেই। কিন্তু তার পরিবার বুঝতে চায় না। তারপর জন বের হয়ে আসে। শহরে যাওয়ার গাড়িতে উঠে সুলতান নীলুফার হাতটি শক্ত করে ধরে। নীলুফা অবাক হয়ে সুলতানের দিকে তাকায়। সুলতান চোখের ভাষায় বুঝায়, আমি আছি সারা জীবনের জন্য। নীলুফার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তবে এটা দুঃখের নয়, সুখের। নীলুফা মনেমনে বলে, আমার স্থানে অন্য কেউ থাকলে হয়তো রা যেত। কারণ তাদের পাশে থাকার জন্য কোন সুলতান যে থাকে না। নিজাম খা বাড়িতে ফিরে আসে, তাকে দেখে মালেকা বেগম ভীষণ রেগে যায়। সে মাজেদের উপর রাগি করে। মাজেদ খা তাকে বোঝায়, তার বোনের ভুলের জন্য তার পেটে লাথি মারতে পারে না মাজেদ। তাছাড়া গ্রামের লোকদের তো বোঝাতে হবে, মাজেদ কত উদর। তার সম্মান করে পালিয়ে যাওয়ার পরও সে নিজাম এবং তার মায়ের পেটে লাথি মারেনি। নিজামের কাজ কেড়ে নেয়নি। এটা মাজেদের উদারতা। সে এই গ্রামের যজ্ঞ মাতব্বর। নিজাম লালবানুর কাছে এসে তাকে জড়িয়ে ধরে। লালবানু অবাক হয়ে যায়। নিজাম খুশি হয়ে বলে, তোমারে মেলা ধন্যবাদ। তোমার লাইগা আমার বইন এত ভালো বর পাইল। লালবানু তৎক্ষণাৎ নিজামকে ছাড়িয়ে নেয়। সে দূরে সরে দাঁড়ায়। নিজাম অবাক হয় না, তবে প্রথমবারের মতো লালবানুকে উদ্দেশ্য করে বলে, তোমার মনে হয় না, তোমার এইবার জীবন নিয়ে ভাবা দরকার? মানে? লালবানু বুঝতে পারে না। নিজাম তাকে অবাক করে দিয়ে বলে, তোমার জীবনে সুখী হওয়ার অধিকার আছে, যেমন আমার বইনের ছিল। চলো না লালপরি, আমরা একটা সুখের দুনিয়া গয়রা তুলি। নিজামের মুখে এমন কথা শুনে লালবানু অবাক হয়ে যায়। তার চোখে মুখে দ্বিধা ফুটে ওঠে। নিজাম লালবানুর হাত শক্ত করে ধরে বলে, লালপরি, আমরা চাইলেই আমাগো একটা সুন্দর সংসার হইতে পারে। লালবানু নিজামের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। লালবানু বোঝে নিজামের অনুভূতি। সরাসরি ভালোবাসার কথা না বললেও নিজাম যে তাকে ভালোবাসে সেটা লালবানু জানে। সেই সাথে লালবানু আরও একটি কথা জানে, সেটা হলো সেও নিজামের প্রতি ফুটবল। কিন্তু এটা ভুল, এটা পাপ। লালবানু ভাঙা গলায় বলে, এইটা পাপ। এইটা পাপের দুনিয়া। আমি সেইখানে যাইতে চাই না। লালবানু ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। তার পেট বেশ খানিকটা ফুলে উঠেছে। সে সযত্নে নিজের ডান হাতটি পেটের উপর রাখে। তারপর চোখ বন্ধ করে নিজের বাচ্চার উপস্থিতি অনুভব করার চেষ্টা। এই অনুভূতি খুব সুন্দর। একজন মা জানে এমন অনুভূতি কতটা মধুর। লালবানু বাচ্চার উপস্থিতি অনুভব করে, তার মুখে ফুটে উঠে হাসি। সে মনেমনে বলে, তোর বাপটা ভালো মানুষ হইল না। তোর মাও খারাপ হোক সেইটা আমি চাই না। আমি চাই না তুই দুনিয়ায় আইসা দেখ, তোর মা করছে, সেও হইয়া গেছে। লালবানু নিজের বাচ্চার মাধ্যমে নিজেকে বোঝায়। সে পুনরায় মনেমনে বলে, তোর মায়ের মনের মধ্যে যেই অনুভূতি যাচ্ছে সেইটা পাপ। দুনিয়ার কোন পরিস্থিতিতেই সেইটা ভালো হইতে পারে না। আর যেইটা পাপ সেইটা পাপই। এই অনুভূতি শয়তানের প্ররোচনা। সে তোর মায়ের কষ্টের সুযোগ নিয়ে তার মধ্যে পাপ ঢুকাতে চায়। কিন্তু তোর মা পাপই হইব না। তোর মা তোর সামনে লজ্জিত মুখে দাঁড়াইতে পারব না। কিছুতেই পারব না। লালবানু চোখ দিয়ে ফোঁট অশ্রু গড়িয়ে পড়ে।
সে চোখ মেলে তাকায়, নিজে নিজেকে বলে, লালবানুর বয়সটা যতই হোক, সে বুদ্ধিতে মেলা বড় হইয়া গেছে। সে এমন পাপ করব না, কিছুতেই না। লালবানু মনে মনে সিদ্ধান্ত নেয় সে নিজামের সাথে দূরত্ব তৈরি করবে। এই মুহূর্তে এটাই জরুরি, তার ভাগ্যে যা আছে সেটাই হবে। তাই কষ্ট ভাগ করে নেওয়ার নামে পরপুরুষের সংস্পর্শে যে পাপের পথে পা বাড়াতে সে আগ্রহী নয়, কিছুতেই নয়। লালবানু আপনমনে সেসব ভাবছিল, সেই মুহূর্তে নিজাম তার ঘরে আসে। সে লালবানুর পিছনে দাঁড়িয়ে বলে, লালপরি। লালবানু চমকে পিছনে তাকায়, নিজামকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা থমকায়। পরক্ষণে নিজেকে সামলে বলে, ভাবি হই তোমার, তাই ভাবি বইলা সম্বোধন করবা। লালবানু যথেষ্ট শান্ত গলায় বাক্যটি বলে। তবুও তার এই বাক্যটি শুনে নিজাম কিছুটা হতভম্ব হয়ে যায়। নিজাম কিছু বলতে যাবে তার পূর্বে লালবানু বলে, যখন তখন যার তার ঘরে ঢুইকা পড়া শোভনীয় নয়। এইটা বাজে দেখায়। লালবানুর এই কথাটিতে নিজাম বেশ কষ্ট পায়। সে অনেকটা ব্যথিত হয়, তাই হন্তদন্ত হয়ে বের হয়ে যায়। নিজাম চলে যাওয়ায় লালবানুর কিছুটা খারাপ লাগে। তার মন বলে, তারে এইভাবে বলা তোমার উচিত হয় নাই। তবে লালবানুর মস্তিষ্ক তাকে সাবধান করে, যা হয়েছে ঠিক হয়েছে, এভাবে দূরত্ব বাড়বে। লালবানু তাই মনের কথায় সায় দেয় না। সুলতান এবং নীলুফার দাম্পত্য বেশ ভালো কাটছে। প্রথম প্রথম নীলুফা সেই ঘটনা নিয়ে ভয় কষ্টে ঘুমড়ে থাকলেও পরে সুলতানের সাহায্যে সে সব খারাপ স্মৃতি মাথা থেকে মুছে ফেলে। সুলতান অবশ্য এতে তার অনেক সাহায্য করেছে। নীলুফা এবং সুলতানের সংসার খুব সুন্দর যাচ্ছে। নীলুফা মাঝে মাঝে ভাবে, এত সুখ তার কপালে ছিল, সেই সত্যি এত কিছুর যজ্ঞ। তার এই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কোন না কোন ভাবে সুলতান তার ভাবনা ভুল প্রমাণ করে দেয়। সে নীলুফাকে বোঝায়, এইটা তার জীবন, যেইখানে একটা সুখের সংসার আগেই লেখা ছিল। নীলুফা নিজের এই সুখের সংসারে সবসময় লালবানুর কথা মনে করে। তার দিনের পর লালবানুর প্রতি কৃতজ্ঞতা বোধ বাড়তে থাকে। সেদিন লালবানু না থাকলে হয়তো নীলুফা আজ সুলতানকে এই ভিন্নরূপে চিনতে পারত না। তার জানাই তো না, এই মানুষটা তার ভাবনার চেয়েও ভালো, একটু বেশি ভালো। লালবানুর সিঁড়ি বেয়ে উপর নিচ করতে এখন বেশ কষ্ট হয়, যার জন্য মালেকা বেগম তাকে নিচে আসতে বারণ করে, উপরে থাকতে বলে। ফরিদা বেগম নিজ হাতে রোজ তার জন্য খাবার নিয়ে আসে। নিজাম বেশ কিছুদিন ফরিদা বেগমকে নজরে রেখেছে, যদি লালবানুর খাবারে কিছু মিশিয়ে দেয় সেই ভয়। তবে না, ফরিদা বেগম তেমন কিছুই করেনি। আজ ফরিদা বেগম খাবার নিয়ে আসলে লালবানু তাকে বসতে বলে। ফরিদা বেগম বিছানার একপাশে বসে। লালবানু তাকে অবাক করে দিয়ে প্রথমবারের মতো জিজ্ঞেস করে, মাজেদ খায়ের লগে আপনের অন্যরকম সম্পর্ক আছে? ফরিদা বেগম অবাক হয়ে যায়। লালবানুর মুখে এই কথাটি তার বেশ অবাক লাগল। সে বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলো? আমি অনেক আগে শুনছিলাম, তো তখন বিশ্বাস করি নাই। কিন্তু কিন্তু ফরিদা বেগম বেশ ভয় পায়। লালবানু বলে, গতকাল আপনারে বলতে শুনলাম। গতকাল লালবানু দোতলায় একটু পায়চারি করছিল। সেই সময়ে ফরিদা বেগমের ঘর থেকে মাজেদ খায়ের গলা ভেসে আসে। তাই লালবানু ফরিদা বেগমের ঘরের দরজার সামনে দাঁড়ায়। তখন ফরিদা বেগম বলে, ভাবিকে ঠকিয়েছ, আমাকে ঠকিয়েছ। লালবানু আর তার বাচ্চাকে ঠকিও না। মেয়েটা বড্ড ভালো, এত ভালো মেয়ে তোমার সাথে যায় না। তাও ভাগ্যগুণে পেয়ে গেছ, তাই তাকে ঠকাইও না। মাজেদ খা তার জবাব দেয়নি। ফরিদা বেগম বারবার অনুরোধ করছিল। মাজেদ খাকে বোঝায়, তার এখন অন্য নারীদের প্রতি নজর না দিয়ে লালবানুর প্রতি নজর দেওয়া উচিত। লালবানু ততটা শুনে নিজের ঘরে চলে আসে। লালবানুর থেকে এটা শুনে ফরিদা বেগম ম্লান হেসে বলে, আমি আমাকে না, ভাবিকে ঠকিয়েছে সেটা বলেছি, তুমি ভুল শুনছ। ফরিদার কথা লালবানু বিশ্বাস করে না। সে পুনরায় জিজ্ঞেস করে, আপনি আপনার কথা না হয় বলেন নাই, তাইলে ভাবির কথা কেন বলছেন? ভাবিরে ঠকিয়ে মাজেদ খা তোমাকে বিয়ে করতে চেয়েছিল, যেটা ভাবি মেনে নিতে পারেনি, তাই তো আত্মহত্যা করেছে। সেজন্য আমি তার কথা বলছি। লালবানু ভীষণ অবাক হয়। ফরিদা বেগম তাকে জানায়, লালবানু মাজেদ খা অনেকদিন আগে দেখেছিল। পছন্দ হওয়ার পর বাড়িতে এসে দ্বিতীয় বিয়ের কথা তোলে, যে কারণে মূলত ভাবি আত্মহত্যা করে। কারণ সে অনেক অত্যাচার মেনে নিয়ে মাজেদের সাথে ছিল। শেষবারের জন্য এই দ্বিতীয় বিয়ে মানতে পারেনি, তাই বাধ্য হয়ে এসব করে। লালবানু এতদিন পর মাজেদ খায়ের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর আসল কারণ জেনে বেশ কষ্ট পায়। তার জন্য মানুষটা চলে গেল। ফরিদা বেগম লালবানুকে চিন্তা করতে বারণ করে। এতে লালবানুর দোষ কি, সে তো জানত না। লালবানু তাও বেশ কষ্ট পায়।
সেদিন রাতে মাজেদ খাঁ এবং লালবানু পাশাপাশি শুয়েছিল। লালবানু মনে বেশ সাহস নিয়ে বলে, আপনি এখনো বিশ্বাস করেন এই বাচ্চা আপনের নয়? লালবানুর এই কথার জবাবে মাজেদ খাঁ স্পষ্টভাবে বলে, যেই বাচ্চা আমার না সেইটা আমার, এটা আমি ভাবতে যাব কেন? লালবানু বরাবরের মতো হতাশ হয়। মাজেদ খাঁ ডাক্তারের কথায় বিশ্বাস করছে কিন্তু বাস্তবতাকে না। লালবানু কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। সেই সময়ে দাঁড়িয়ে তার ভরা পেট দেখেও মাজেদ খাঁ বিশ্বাস করছে না এটা তার বাচ্চা। লালবানু বেশ সাহস নিয়ে পুনরায় বলে, আমি তো ওই সময় বাড়ি থেইকা বাহিরে যাই না। গেলেও আপনের লগে, তাইলে এই বাচ্চার বাপ অন্য কেউ কিভাবে হয়? মাজেদ খাঁ জবাব দেয় না। সে কিছুক্ষণ নিশ্চুপ থাকে। লালবানু পুনরায় বলে, এইটা আপনের বাচ্চা। আপনি না মানলেও সত্যি। মাজেদ খাঁ ম্লান হাসে। তারপর বলে, তুই এই বাচ্চা পোলা হোক সেইটা দোয়া কর। কারণ এই বাচ্চা পোলা না হইলে আমি অন্যের বাচ্চারে নিজের বইলা এই সমাজে পরিচয় দিব না। এই কথাটা মাথায় রাখো। তখন তোর মিয়ার বাচ্চার বাপ দুইটাই বের হইয়া আসব। মাজেদ খাঁয়ের এই কথাটি শুনে লালবানুর মনে আবারও ভয় জেগে ওঠে। মাজেদ খাঁ সবসময় বলে, ছেলে বাচ্চা চাই। কিন্তু এটা কি লালবানুর হাতে আছে? তবে এই বাচ্চা যদি মেয়ে হয় তাহলে মাজেদ খাঁ তাকে সারা সমাজের সামনে বলবো। যেটা সত্যি নয়। লালবানু কোন ভুল করে নাই? আচ্ছা, তখন লালবানু এই বাচ্চা যে মাজেদ খাঁয়ের সেটা প্রমাণ করবে কিভাবে? তখন লালবানুর পরিণতি কি হবে? লালবানু এই সময়ে এত চিন্তা নিতে পারছে না। সেজন্য সেও চায়, এই বাচ্চা ছেলে হোক। তার সংসার, তার চরিত্র সবার কাছে বোঝায় থাকুক। সময় কারো জন্য থেমে থাকে না। সে তার গতিতে সবসময় চলে যায়। তেমনভাবে গর্ভকালীন 9 মাস কিভাবে কেটে গেল লালবানু সেটা টের পায় না। দেখতে দেখতে তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গেছে। গ্রামের ধাই লালবানুকে দেখে জানিয়েছে, খুব শীঘ্রই তার সন্তান আসবে। সেই অনুযায়ী লালবানু চোখের সামনে স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ভেবে ফেলেছে, তার সন্তান আসলে তার সাথে কি করবে, কিভাবে তাকে নিয়ে নিজের সমস্ত সময়টা কাটিয়ে নিবে। মাঝরাতে লালবানুর প্রসব বেদনা উঠলে নিজাম গিয়ে ধাই ডেকে নিয়ে আসে। ধাই আসলে মাজেদ খাঁ ঘর থেকে বের হয়। মাজেদ খাঁ বের তে ধাই ফরিদা বেগম এবং মালেকা বেগমকে চলে যেতে বলে। কারণ সে একা পারবে। বাচ্চা হলে তাদের ডাক দেওয়া হবে। মালেকা বেগম এবং ফরিদা বেগম এতে অবশ্য কিছুটা অবাক হয়। তবে তেমন প্রতিক্রিয়া দেখায় না। তারা চলে যায়। ধাই প্রথমে লালবানুকে একটি ঔষধ দেয়। লালবানু সেটা খেয়ে নেয়। তার কিছুক্ষণ পর লালবানুর কানে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। তবে সে চোখ মেলে বাচ্চাকে দেখতে পারে না। তার আগেই সে নিস্তেজ হয়ে পড়ে যায়। চোখ বন্ধ হয়ে যায় তার। প্রায় কয়েক ঘন্টা পর লালবানুর জ্ঞান ফেরে। সে চোখ মেলে তাকায়। তার পাশে ফরিদা বেগম বসে আছে। লালবানু অনেক আশা নিয়ে বলে, আমার বাচ্চা। লালবানুর চোখে মুখে খুশি দেখে ফরিদা বেগম কান্নায় ভেঙে পড়ে। লালবানু অবাক হয়। ফরিদা বেগম কান্নারত অবস্থায় বলে, তোমার মেয়ে হয়েছে। লালবানুর দুনিয়াটা থমকে গিয়েছে। তার পুরো পৃথিবী ওলট পালট হয়ে গেছে। চোখের সামনে বাচ্চাকে নিয়ে দেখা স্বপ্নগুলো কেমন ভেসে উঠছে। দীর্ঘ 9 মাস তার নিজের পেটে থাকা বাচ্চার সাথে কাটানো সময়গুলো মনে পড়তে থাকে।